আপনি যেহেতু আয়াতুল্লাহ খামেনির মতো যদি শাসন ব্যবস্থা কায়েম করেন তাহলে তারা এভাবে চুল খুলে বসতে পারবো না। ওই ধারার গণতন্ত্র আপনারা বাংলাদেশেও চান এরকম কিনা যে এই গণতন্ত্রে এক মতদর্শের একটা গোষ্ঠী কেবল নির্বাচন করবে নিজেদের মধ্যে, অন্যদের কারো আমাদের দেশে তো আছেই। আমাদের দেশে দেখেন প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে, এখানে আর কেউ চেয়ারপারসন হওয়ার যোগ্যতা আছে? গুপ্ত রাজনীতি ভাই তো আপনারাই করেন ভাই। খলিল সাহেব কি মানে কোথায় ছিল? শুধু জামাত শিবিরকে গুপ্ত বলেন, আপনি খলিল সাহেবটা দেখেন না, ওটা চশমা পড়েন তখন মনে হয় না? এটা কি এই জন্য কি বিএনপি দায়ী ধর্ষণের জন্য? কারা দায়ী? এটা আওয়ামী লীগ দায়ী? আয়াতুল্লাহ আল খামেনির তো আমরা তার দেশের অনেক ভক্ত আছে, যেমন তার শাসন ব্যবস্থা নিয়ে ফ্যাসিজম ছিল তার শাসন ব্যবস্থার মধ্যে, সেটার যে আবার তার ভক্ত আছে। বাংলাদেশে তার কতটুকু প্রভাব আছে আপনার মনে হয় তরুণদের মধ্যে? আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন আমি এটা একমত না। ওনার শাসনের ভিতরে ফ্যাসিজম ছিল না, কারণ ওনার প্রত্যেক মেয়াদের আগেই মানে মেয়াদের মধ্যেই উনি ইলেকশনের ব্যবস্থা করেছেন, জনগণ ভোট দিয়েছেন, যারা ভোটে জিতছেন তারা এই রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং আমাদের বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে এটা ভালো একটা প্রভাব আছে, তার ব্যাপারে তরুণ সমাজের ভালো প্রভাব আছে, তার ভক্ত অনুরক্ত বাংলাদেশে প্রচুর আছে। তারা খামেনিকে পছন্দ করে, তার এই মতকে সমর্থন করে, এটা আমি মনে করি আর কি। ওকে, তাহলে আপনার কাছে মনে হয় যারা তাকে সমর্থন করে তাদের বিজয় হওয়া উচিত এবং সামনে এইভাবে এগিয়ে যাওয়া উচিত? অবশ্যই আমি মনে করি। ওকে, তো তাহলে বাংলাদেশে আপনারাও কি সেই ধারাতেই বিশ্বাসী কিনা যে আয়াতুল্লাহ খামেনি যে ধারার রাজনীতি করে আপনি নিজেও ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করেন কিনা? না, এটা আমার পার্সোনাল পছন্দ অপছন্দর ব্যাপার আছে। আমি পছন্দ করি, তার এই ধারাকে আমি পছন্দ করি। আমাদের দল কি বলবে সেটা দলীয় যে স্টেটমেন্ট আসবে সেখান থেকে। নায়েবে আমির, আপনি একটা দলের অবস্থা। নায়েবে আমির তো আমি একটা ব্যক্তি, কিন্তু আমার দল যেটা বলবে সেটা আমাদের সবার মত সেটা হবে। আচ্ছা, ঠিক আছে শাহিদ, আমার মনে হয় ওনার ব্যক্তিগত মত আমরা শুনি, এটা তো ওনার ব্যক্তিগত মত থাকতেই পারে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনি যদি সুযোগ পেতেন তাহলে এরকম ভাবেই এটা শাসন ব্যবস্থা কায়েম করতেন কিনা? কিরকম ভাবে? আমরা তো যেভাবে আয়াতুল্লাহ আল খামেনি করেছেন, কিভাবে বলছে বলেন? ইসলামিক রিপাবলিক করেছে, ইসলামিক রিপাবলিক করেছে, সেটা আপনারা সেইভাবে করবেন কিনা? আমাদের ম্যানিফেস্টো তো আমরা বলেই দিছি, আমরা নির্বাচনের আগে আপনি তো এখন আই থেকে আমিতে আমরাতে চলে গেলেন, আমি থেকে আমরাই চলে গেলেন। ঠিক আছে না, আপনি তো সেইভাবে যাচ্ছেন যে জামাত ইসলামী কি করবে না করবে সেটা তো আমরা আমাদের পলিসিতে বলছি, আমাদের ইস্তেহারে বলছি, সেগুলো তো আছেই না। আপনি যেহেতু বলছেন আয়াতুল্লাহ খামেনির রাজনীতির দর্শন, তার দর্শনকে সমর্থন করা এক জিনিস, আর আমার দেশে ইমপ্লিমেন্টেশন আরেক জিনিস, ঠিক আছে না? এটা তো দুই জিনিস। আপনি সমর্থন করবেন শিয়া ধারার একটা ইসলামিক বিপ্লব, কিন্তু আপনি করবেন আরেকটি শিয়া সুন্নিতে বেশি আমি পার্থক্য মনে করি না। কারণ হলো আমাদের মানে শিয়া এবং সুন্নির মধ্যে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, ঠিক আছে? এখন ডিভাইডেশনটা আরও নিচ পর্যায়ে হয়েছে, তাই সেগুলো আসলে ফান্ডামেন্টাল কোনো বিষয় না। তো এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি একজন মুসলিম, তাই না? আপনি চুল বের করে আসতেছে, এটা আপনার দর্শন। আবার একজন চুল ঢেকে আসতেছে, এটা তার মধ্যে আপনি কি ইসলামতে খারিজ হয়ে গেছেন? তা তো না। না, কিন্তু আপনি যেহেতু আয়াতুল্লাহ খামেনির মতো যদি শাসন ব্যবস্থা কায়েম করেন তাহলে তারা এভাবে চুল খুলে বসতে পারবো না। আয়াতুল্লাহ খামেনির শাসন ব্যবস্থা চালু করবে সেটা তো আমার দল করবে, ঠিক আছে না? দলের ম্যানিফেস্টো ইস্তেহার সব ক্লিয়ার আছে, কিন্তু একজন ব্যক্তিকে পছন্দ করা, তার আদর্শকে পছন্দ করা আর এই দেশে সেটাকে মানে এস্টাবলিশ করার মধ্যে পার্থক্য আছে তো। আচ্ছা, আমার মনে হয় আমি ওনাকে একটু সাহায্য করব। সাহায্যটা হলো এই, যেটা আমি জানতে চাই যে ওনাদের যে গণতন্ত্র, আপনি কি যেটাকে গণতন্ত্র বলছেন, ওই ধারার গণতন্ত্র আপনারা বাংলাদেশেও চান এরকম কিনা যে এই গণতন্ত্রে এক মতদর্শের একটা গোষ্ঠী কেবল নির্বাচন করবে নিজেদের মধ্যে, অন্যদের কারো? আমাদের দেশে তো আছেই। আমাদের দেশে দেখেন প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে, এখানে আর কেউ চেয়ারপারসন হওয়ার যোগ্যতা আছে বলেন? ভোট এমনি দেয় কেন? আর কোন যোগ্য লোক নাই? তাহলে আমরা শেখ হাসিনার যে শেখ হাসিনার গণতন্ত্র আর বিএনপির গণতন্ত্রের পার্থক্যটা কি? হেলাল ভাই, আমি শেখ হাসিনার পরিবারের বাইরে কেউ আসতে পারতেছে না, জিয়া পরিবারের বাইরে কেউ আসতে পারতেছে না, ওগুলো খুব পছন্দ হয়, আর আপনার আয়াতুল্লাহ খামেনিটাও পছন্দ হয়। এটা কেমন কথা হলো? আমি শেখ হাসিনার আমলেও তো একটা নির্বাচন নিজেদের মধ্যে ছিল, এটা তো একটা গণতন্ত্র ছিল। এবারও কি হলো? এবারও তো ওই রকমই হলো।
আপনি ভিন্ন বিতর্কে চলে এবারে তো যাচ্ছেন। এরকমই হলো। আপনি মনে করেন রাত 10টা পর্যন্ত একজন রেজাল্ট আসতেছে, হঠাৎ করে 2 ঘন্টা নাই, এরপরে দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো একই ধরনের কথা হলো। সুতরাং আপনার মানুষের ভোট দেওয়ার যে ভোটটা দিল সে প্রতিফলন হলো না। সুতরাং কিন্তু আমরা কি করছি, আমরা বলছি যে দেশে অনেক দিন পরে ইলেকশনটা হলো, এটাকে আমরা মেনে নিয়ে ওনারা আগায় যাক, ওনারা যে সংস্কারগুলো করতেছে সেগুলো করুক, দেখি আমরা ভালো কাজে আমরা সহযোগিতা করব, যদি ভুল ভ্রান্তি হয় সেগুলো আমরা সমালোচনা করব, এইভাবেই তো আমরা মানছি। সুতরাং বাংলাদেশের মতো মানে এরকম ইলেকশন হওয়ার চেয়ে ইরানের যেভাবে নির্বাচন হয় সেটাও, ইরানের প্রেক্ষাপটে ইরান ঠিক আছে, আমাদের প্রেক্ষাপটে আমরা ঠিক আছি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ঠিক আছে, ইরানের দেশের জনগণ ঠিক করবে তারা মানে সঠিক না ব্যাঠিক, তারা দেশের মানুষের উপর ছাড়ি দিই আমরা, কিন্তু বাইরের থেকে এসে খবরদারি করবে এটা আমরা মনে করি না। একটা ইরানের মতন দেশের যুদ্ধ পরিচালনা করতে গেলে কিংবা যে কোনো দেশের যুদ্ধ পরিচালনা করতে গেলে 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো তার অর্থনীতিটা কতখানি মজবুত আছে, দ্বিতীয়ত তার সামরিক শক্তি কতটুকু আছে, তৃতীয়ত তার দেশের আভ্যন্তরীণ সংহতিটা কেমন আছে। দেশের মধ্যে আভ্যন্তরীণ সংহতি না থাকলে শুধু সামরিক শক্তি দিয়ে একটা দেশ কিন্তু জিততে পারবে না। ইরানকে এই দিকটা একটু ফয়সালা করতে হবে। আর এর সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিটা কি, চীনের মতন দেশ সে কি চাইবে যে এই যুদ্ধটা কন্টিনিউ করুক, কিংবা বাংলাদেশও কি চাইবে যুদ্ধটা কন্টিনিউ করুক? কেউ পার্সোনালি ইমোশনালি চাইতে পারে, কিন্তু যুদ্ধটা 5 দিন 7 দিন কন্টিনিউ করলে তার প্রভাব যখন তেলের বাজারে পড়বে, বিদ্যুতের দামের উপর পড়বে, তখন কিন্তু মানুষ বলবে কি দরকার এই যুদ্ধের। মানুষ কিন্তু তখন চাইবে যে যুদ্ধটা কি একটু, একদিকে যুদ্ধের কারণে মৃত্যুবরণ করছে সেখান থেকে একটা আবেগ আছে, আর একদিকে অর্থনীতিতে যে আঘাত আছে সেখান থেকে একটা উদ্বেগ আছে। আবেগ এবং উদ্বেগ মিলেই তারা কিন্তু তখন চাইবে যুদ্ধটা থেমে যাক। এবং যে কারণে অনেক ধরনের কৌশলী স্টেটমেন্ট আমরা দেখছি, নাম পর্যন্ত উচ্চারণ করছে না। আমরা তো একটা মিছিল করলাম বাসদের পক্ষ থেকে, করে বললাম যে এই যে একটা আমেরিকার মতো একটা দেশ আর একটা দেশের উপর যুদ্ধটা চাপিয়ে দিল, এটা আমরা অন্যায় বললাম। কিন্তু অনেকে তো আমেরিকার নামটা উচ্চারণ করবেন না, তার বলুন আসেন সবাই মিলেমিশে ভালো হয়ে যান। তাহলে কেন হয়? এখন এগুলো হচ্ছে, তার মানে রাজনীতিতে এই জিনিসগুলো যখন চলে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে পৃথিবীর কোথাও যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদী দেশ টিকতে পারবে না। অনেক আগে লেনিন এই কথাটা বলেছিলেন, ওয়ার ইজ ইনএভিটেবল। কারণ সাম্রাজ্যবাদের বাজার দরকার হয়, কখনো কাঁচামাল লুণ্ঠনের জন্য, কখনো তার উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য, আর কখনো কখনো তার অস্ত্র ব্যবসাটা চালানোর জন্য। আমেরিকা যে কত সফিস্টিকেটেড উইপেন ব্যবহার করতে পারে এটা যখন দেখালো, সৌদি বাদশাদের কিন্তু তখন চোখ চকচক করতেছে, আমরা যদি ওইরকম একটা অস্ত্র কিনতে পারতাম। তাহলে সে হয়তো 15 দিনের তেল বিক্রির টাকা দিয়ে একটা অস্ত্র কিনবে। ওই অস্ত্র চালানোর জন্য আবার আমেরিকান প্রশিক্ষকই লাগবে। তার মানে আমেরিকা একটা কন্টিনিউয়াস একটা আর্মামেন্টের যে কম্পিটিশন আছে সেটা, এবং বাজারটাও সে অব্যাহত রাখবে। ফলে আমেরিকার দিক থেকে যুদ্ধটা খুবই লাভজনক। এবং এই লাভজনক বলে এখানে মানবিকতা বিপন্ন হচ্ছে না গণতন্ত্র বিপন্ন হচ্ছে, এটা কোনো কিছু আসা যায় না। আবার অন্য দিক থেকে দেখুন, ছোট দেশ, এখনও ছোট দেশ কিউবা, কিংবা ছোট দেশ একটা উত্তর কোরিয়া, তারা তাদের গণতন্ত্র আছে কি না আছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু তারা এখনও ন্যাশনাল ইন্টিগ্রিটিটা রক্ষা করেছে বলে এখন ওখানে আক্রমণ করার ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। ভেনেজুয়েলাতে যখন মাদুরোকে ধরে নিয়ে যায়, ওইখানে ভেনেজুয়েলার আর্মি তারা এত লম্বা কথা বলেছে, ভেনেজুয়েলার একটা সোলজার মারা গেছেন 32 জন কিউবান সোলজার। তারা এটা একটা মরাল অব্লিগেশন হিসেবে নিয়ে এসেছিল যে আমরা দায়িত্ব নিয়ে তাকে রক্ষা করবো। মরে গেছে কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেছে। আচ্ছা, খামিনি এত বড় একজন লিডার, আধ্যাত্মিক নেতাও তিনি, শিয়াদের মধ্যে তো আবার একটা আধ্যাত্মিক নেতারও ব্যাপার আছে। তিনি সকালবেলা কোথায় মিটিং করবেন সেই খবরটা কেমন করে চলে গেল আমেরিকার কাছে। এখন বলছে যে ইসরায়েল তার গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জানিয়েছে। ইসরায়েল তো ইরানে বসে এটা করেনি, তার মানে এই কানেকশনটা নিশ্চয়ই তৈরি হয়েছিল। তাদের অস্ত্রের অ্যাকিউরেসি আছে, ইনফরমেশনেরও অ্যাকিউরেসি আছে। তাহলে বুঝতে হবে দেশের অভ্যন্তরেও অনেক অনেক বড় ব্যাপার আছে। সেগুলোকে আমাদের বিবেচনা রেখে শুধু ইমোশনালি ইরানকে সাপোর্ট করলে হবে না, দেখতে হবে একটা দেশ তার জনগণকে কতখানি কমফোর্ট দিতে পারছে। আর নির্বাচিত হলেই গণতন্ত্র হয় না, এটা তো আমরা 15 বছরে দেখেছি। শেখ হাসিনা তো বলতে পারতাম, আমরা 15 বছরে তো 3টা নির্বাচন দিয়েছি, আমি তো নির্বাচন ছাড়া একদিনও ছিলাম না ভাই। ফলে সেগুলো নির্বাচন ছিল কিনা, সেটা নির্বাচন ছিল কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন তুলতে হবে আমাদের। ফলে আমরা ওনারা তো একটা শেখ হাসিনার নির্বাচনের সাথে এই নির্বাচনেরও সমান একটা মর্যাদা দিতে চাচ্ছেন, সেটা হলো মূল বিতর্কের জায়গা। দেখছি না ওখানে কি নির্বাচন হচ্ছে না হচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব তারা অবজারভার দেয়, সেখান থেকে আমরা দেখি যে তারা কি বলতেছে। ভোটারদের মন রক্ষা করার জন্য যেই হাইপ তারা তৈরি করেছিল, যে বাবল তারা তৈরি করেছিল আমাদের হেলাল ভাইরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,
এটা কি নির্বাচনের আগে আপনার মনে থাকার কথা যে ব্যক্তি শাহেদ আলম একাধিকবারই বাবুল ভেঙে ফেলার চেষ্টা করেছে, বলেছে যে জাকসু 22 গজের ভোট আর 22 কোটি মানুষের ভোট এক না। এখন ওনারা যেহেতু ওই বাবুলের মধ্যে ছিল, ওইটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে যেখানে সোশ্যাল মিডিয়ায় 78% মানুষ শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, বাস্তবে কেমনে 28% মানুষ সেখানে ভোট দেয়। ওই মনোবেদনা থেকে তারা একের পর এক এই বিষয়গুলো তুলছেন, কিন্তু তারা রিয়েলিটি জানেন বলেই আবার সরকারি বাড়ি, সুবিধা, গাড়ি, সরকারের পেছনে থেকে রাজনীতি করার যে লোভ, সেটা সামলাতে পারছেন না। দেখুন, এটা মনোকষ্ট থেকে তারা বলছেন এবং নিয়মতান্ত্রিক প্রতিবাদের মধ্যে করছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু নির্বাচনকে বিতর্কিত করার যে প্রচেষ্টা হচ্ছে এর মধ্যে দিয়ে, সেটা যদি হয় তাহলে তো সব জায়গা দড়ি ধরে টান আসবে, তাই না? যে পিছিয়ে থেকেও কিভাবে জামায়াতের আমির নির্বাচিত হলেন, এনসিপির প্রধান নির্বাচিত হলেন। আপনাদের কেন কষ্ট হচ্ছে যে জামাত কেন শেখ হাসিনার মতো বলতেছে না যে একদিনের জন্য শান্তি থাকতে দেব না? মনে আছে আমি তো আপনাকে 2001 সালে শেখ হাসিনা বিরোধী দলে আসার পরে তারা আমাদের কাছে কম সিট পাইছিল, তারা 62টা পাইছিল, আমরা পাইছি 77টা। সে 62 সিট পাই বলছিল যে একদিনের জন্য শান্তি থাকতে দেব না, এবং সে যে শুরু করলো। কিন্তু আপনাদের দলের, আপনাদের জোটের অন্যান্য নেতাদের কিন্তু আমরা এটা বলতে শুনছি যে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। তারা বলছে যে তারা শাহেদ ভাই বলতেছে যে আমাদের মুরদই নাই। আমি কিন্তু এই ভাষায় বলি নাই, আমাদের মুরদই নাই, ভাষা চেঞ্জ হয়েছে। বলছে যে কোনো একটা আসনে আমরা প্রতিরোধ করতে পারলাম না। আপনি কি চাচ্ছিলেন যে একটা এরকম হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যাক? এখন দেখেন, এই যে চুয়াডাঙ্গায় কালকে একজন ভাইকে তারা হত্যা করলো, সেখানে আমি ওখানে আমাদের যে জেলা আমির, উনি এমপি হয়েছেন, ও আমার খুব স্নেহের, আমার ও অ্যাডভোকেট, তো আমার সাথে তার খুব ভালো সম্পর্ক, আমি ছাত্র জীবন থেকেই খুব স্নেহ করতাম। জিজ্ঞাসা করছে কী হয়েছিল, তো সে বললো দেখেন ওখানে নির্বাচনের পরপরই একটা ঘটনা ঘটছিল 8-10 দিন আগে। ঘটনা ঘটার পরে সেখানে জামাত বিএনপি সবাই মিলে বসে মীমাংসা করে দিয়েছে, এবং যে বিএনপির যে হামলা করেছিল তাকে আইন মানে দেওয়া হয় এবং সে জেলখানায় যায়, পরবর্তী জামিন হয়েছে কিনা জানি না। এই ঘটনাকে ধরে এটা কিন্তু উভয় দল মিলেই ঘটনা সমাধান করে দিয়েছে। এরপরে কালকে তারা একটা বাজারে এসে হামলা করেছে। হামলা করলে তখন আমাদের যারা তাৎক্ষণিক নেতৃবৃন্দ ছিল তারা চিন্তা করছে যে কি করা যায়। বলছে ঠিক আছে, তাহলে ওরা আব্বাকে ডাকো, হ্যাঁ, ডেকে বিষয়টা বুঝায় বলা যে এটা অন্যায় বাড়াবাড়ি করছে। এইটা নিয়ে তারা যখন বসে, এর ভিতরে 15-20টা হুন্ডা নিয়ে এসে অতর্কিত হামলা করে 2 জন মানুষ, একজনকে মেরে ফেললো আর একজনকে আত্মার অবস্থায় ঢাকা আসছে। আমরা জামাত ইসলামের তরফে তো হামলা দেখছি, বিএনপির অন্তত 4 জন মানুষ নিহত হয়েছে জামাত ইসলামের হামলায়। না, এটা ভুল কথা বললেন। ওইটা সোশ্যাল মিডিয়ায় আপনারা নড়াইলে আমি আপনাকে একদম নড়াইলে 5 জন লোককে হত্যা করছে, সেটা হলো নব্য বিএনপি এবং আগের বিএনপি। ও, তাহলে ওটা নব্য বিএনপি আগে বিএনপি, মানে এখানে গুপ্ত রাজনীতি নাই। আওয়ামী লীগ থেকে গুপ্ত রাজনীতি ভাই তো আপনারাই করেন ভাই। খলিল সাহেব কি মানে কোথায় ছিল? খলিল সাহেব কোথায় ছিল বলেন তো? গুপ্ত কারে বলেন? শুধু জামাত শিবিরকে গুপ্ত বলেন। আপনি খলিল সাহেবটা দেখেন না, ওটা চশমা পড়েন তখন মনে হয় না? গুপ্ত বিএনপির ভিতরে আসাদ সাহেব কি ছিল, যিনি অ্যাটর্নি জেনারেল, উনি আসাদ সাহেব, উনি এখন আইনমন্ত্রী। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন, আপনি যার কথা আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদ, বহু আগে থেকেই উনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। সরকার গঠনের আগেই এসে উনি মানে অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিলেন। বিএনপি থেকে হইতে পারে না। অ্যাটর্নি জেনারেল তো ভাই ইউনূস সাহেবের অ্যাটর্নি জেনারেল, ইন্টারিমের অ্যাটর্নি জেনারেল, পরবর্তীতে আইনমন্ত্রী হয়ে গেল বিএনপি। তাহলে ইন্টারিমের আপনার ট্রাইব্যুনাল, আইসিটি ট্রাইব্যুনালের চিফ যদি দলের হতে পারে, তাহলে বিএনপির হলে সমস্যা কোথায়? আইসিটি যে ওনাকে তো আউট করে দিয়েছেন। উনি যদি দল হওয়ার কারণে আউট হয়, তাহলে আসাদ সাহেব আউট হবে। বিতর্ক তো সেটা। এবং স্বরাষ্ট্র সচিব ভাই যখন আপনাদের ফেভারে যায় তখন খুব মজা লাগে, আর যখন ডিসফেভারে যায় তখন কয় যে এটা মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আইন মানে স্বরাষ্ট্র সচিব, উনি মন্ত্রী পরিষদ সচিব। তাহলে ইন্টারিমের ভিতরে যারা মানে গুপ্ত ছিল, ওগুলো বিএনপিতে আসলে সব সুপ্ত হয়ে যায়। আর যখন খালি চোখে দেখেন যে জামাত ইসলাম গুপ্ত, একটা প্রমাণ করতে পারেন না যে ফরহাদ গুপ্ত, সুপ্রিম কোর্ট বললো যে এটা গুপ্ত না। ধর্ষণ গুলো যে হচ্ছে, 6 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, 15 বছরের কিশোর ধর্ষণ হচ্ছে, নানিকে মারা হচ্ছে, বাপ বিচার চাওয়ার কারণে তাদেরকে মানে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। আচ্ছা, এটা কি এই জন্য কি বিএনপি দায়ী ধর্ষণের জন্য? কারা দায়ী? এটা আওয়ামী লীগ দায়ী? ইন্টারিমের সময় যে হলো তখন এগুলো কি ইন্টারিমের সময় হয়েছে? তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং আসিয়ার বিচার করে দিয়ে দেখাই দিছে
দেখান না কেন এটা কি আপনার বিচার করছে না? হচ্ছে তো, মানে আসামি ধরেছে তো, কোন জায়গায় আসামি ধরেছে? ধর্ষণের জন্য নুরুকে এক জায়গা দোষী, আর বাকিগুলো কি হলো? বাকিগুলো কিছুই তো হয় না। এবং শোনেন, এইভাবে যদি আপনারা অন্ধভাবে সাপোর্ট দিয়ে যান